রাস্তার মধ্যে বিশাল একটা মারপিট হলো। ড্যাম বিরিয়ানি, মশলা চাস আর একটা চিকেন কাটলেট। দেখুন কি সুন্দর একটা ছোট্ট স্কোয়ার মতো, একদম নবজাত শিশুদের ছেড়ে দিয়ে যাওয়া হতো। এনারা হলেন তারা যারা কারুর না কারুর জন্য নিঃস্বার্থ হয়ে প্রাণ দিয়েছেন। ছিনিয়ে নেওয়ার ভয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার বেশ কয়েকদিন পর আসলাম। আমার শরীরটা বেশ খারাপ করেছিল, সেই জন্য যা প্ল্যান ছিল, সুন্দর সুন্দর দুটো প্ল্যান ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেগুলো হয়ে ওঠেনি। সেই জন্য এইটা ছিল 3 নম্বর প্ল্যান, যেটা লাকিলি হলো। যাই হোক, তো আজকের ভিডিওটা কিন্তু শেষ থেকে শুরু করছি। প্রত্যেকবারের ভিডিও আমি যেখানে শেষ করি, আজকের ভিডিওটা ঠিক সেখানেই শুরু হবে। কারণ এখন বাজে হলো সন্ধ্যে 7টা, আর এই মুহূর্তে আমি রয়েছি লন্ডন শহরে। আমি জাস্ট এই ঢুকলাম, আমি যেখানে এখন বসে আছি এটা আমার এখানের অ্যাকোমোডেশন। আজকের সব দেখাবো আপনাদেরকে। তো আজকে সকালে আমস্টারডাম থেকে শুরু করেছিলাম যাত্রা, তো সেখান থেকে আমার ট্রেন ছিল লন্ডন শহরের জন্য। ভেবেছিলাম আপনাদেরকে পুরোটা দেখাবো, কিন্তু এত গরম ওখানে, মানে পাগল পাগল অবস্থা ছিল পুরো। মানে একদম ঘেমে পুড়ে, মানে কি বলবো, মানে অস্বস্তিকর একটা ওয়েদার। প্রায় 4 ঘন্টার ট্রেন ছিল, 4 ঘন্টার একটু বেশি। তো ট্রেনে ওঠার পর, মানে ট্রেনে ওরম ভাবে অনেক জোরে জোরে কথাও বলা যায় না, আর এত টায়ার্ড লাগছিল ট্রেনে, অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে এসেছি। ভাবছিলাম যে আজকে আর কিছু করব না, কাল থেকেই শুরু করব। কিন্তু এই মুহূর্তে যা দেখছি চারিদিকে, ভাবলাম না, এটা যদি না শুরু করি খুব খুব বাজে হবে। তো আপনারা সকলেই জানেন লন্ডন খুব বড় একটা জায়গা, এবং সেই বড় জায়গার মধ্যে বিভিন্ন রকম ভাগ রয়েছে। আমি এখন এই লন্ডন শহরে যে ভাগটায় রয়েছি তার নাম হলো সাউথ হল। এই সাউথ হল যে জায়গাটা, এটাকে আমরা লিটল ইন্ডিয়া বলতে পারি। ইন্ডিয়া অনেক বড়, যদি খুব স্পেসিফিক ভাবে আমাকে বলতে হয় আমি বলবো এটা হলো লিটল পাঞ্জাব। এখানে লিটল না, বেশ বড়ই বেশ বড়। ঠিক আছে, আমি যখন এখানে আসছি, মানে যতগুলো মেট্রো স্টেশন পেরোলাম, যা যা কিছু ট্রেন মেট্রো হেন তেন যা যা কিছু পেরোলাম, এই স্টেশনে যখন আমি নামছি তখন দেখলাম এখানে শুধুমাত্র ইন্ডিয়ানরাই নামছেন। তো আমি শুনেছিলাম এর আগে, মানে এই জায়গাটার ব্যাপারে আমি নিজে কখনো সচক্ষে দেখিনি, আসিনি। এটা প্রথমবার আমি এই পার্টটা এলাম, এর আগে আমি অন্যান্য পার্টে গেছি। তো এই স্টেশনে যখন নামছি, ওপরে স্টেশনের, যেমন প্রত্যেকটা মেট্রো স্টেশনে ওপরে মেট্রো স্টেশনের নাম লেখা থাকে ইংলিশে, এখানে ইংলিশে লেখা আছে আর তার নিচে পাঞ্জাবিতে লেখা আছে। স্টেশন থেকে বেরিয়ে বিশাল বড় একটা গুরুদুয়ারা। মেট্রো স্টেশন থেকে আমি এখন যেখানে আছি 10 মিনিটের একটা টানা হাঁটা। আমি কোনো ব্রিটিশ কাউকে বা কোনো আদারওয়াইজ কোনো বিদেশি কাউকে আমি দেখিনি। আমি একটা দোকানের পাশ থেকে আসছি যেখানে আম বিক্রি হচ্ছে, মানে পুরো আমাদের ওখানকার সেই দারুণ গন্ধ আম। লোকজন পাঞ্জাবিতে কথা বলছে, তার পাশে একটা সালোয়ার স্যুটের দোকান, মেহেন্দির দোকান। এখানে সুপার মার্কেট গুলোর নাম হচ্ছে শেরে পাঞ্জাব মার্কেট। তারপরে সব থেকে এক্সাইটিং ব্যাপার, যার জন্য আমি ভিডিওটা শুরু করলাম, আমি এখন যেখানটা রয়েছি তার পাশেই একটা দারুণ চাটের দোকান, যেখানে গোলগাপ্পা, সমোসা চাট, পাপড়ি চাট, আমার মুখের হাসি আর জিভের জল। মানে আমি দেখছি সুন্দর সুন্দর দাদুরা, যারা ওনারা হয়তো ইভিনিং ওয়াকে বেরিয়েছেন, মাথায় পাগড়ি, তারপর লাঠি নিয়ে সুন্দর করে হাঁটছেন এরম এরম করে। তারপরে আরো অনেক ছেলে মেয়েরা, তারপরে কাকু কাকিমারা, সবাই দেখছি, মানে প্রত্যেকে দারুণ, মানে দারুণ একটা ফিলিং। আপনি বিদেশে থেকেও দেশি একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করলাম, আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি। একটা তো প্রথম কথা তো, মানে এটা একটা তাজ্জব ব্যাপার আমার জন্য, কারণ নেদারল্যান্ডসেও অনেক ইন্ডিয়ান আছেন, কিন্তু এতটা ইনফ্লুয়েন্স ওখানেও নেই। আর সেকেন্ড, আমি সব থেকে বেশি খুশি হচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় ইন্ডিয়ানদের জন্য ফুড হেভেন। তো ফুড হেভেনের ব্যাপারে আমরা তো যাবই একটু পরেই। তো আপনাদেরকে আগে ফটাফট আমি যেখানে রয়েছি অ্যাকোমোডেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার এয়ারবিএনবি। ঢুকছি, এই হলো রুম। মানে এটা একটা অ্যাটিক, একদম মানে 3 তলা যে কাঠের বাড়ি তার উপরে যেটা হয় সেটা। এটা হলো খাট, লাইট, এখানে একটা পাখা রয়েছে। লাকিলি আজকে গরম কম, নাহলে এখানে 40 ডিগ্রি ছিল। আমি এখানে খাবার গরম করার, এটা কি, আচ্ছা এখানে
টয়লেট, শাওয়ার, কিছু একটা রয়েছে। আচ্ছা, এটা হলো সিঁড়ির রুমটা বোধহয়। আর এখানে একটা এই যেটা খোলে না এটা, আর এইখানে একটা এরকম বসার জায়গা ছোট, আর টিভি। তো এটা নিয়েছে 50 পাউন্ড, মানে ইউরোতে করলে 60 ইউরো মতো। আর এখানে 50 পাউন্ড বা 60 ইউরোতে এরকম, মানে এরকমও না, যে কোনো জিনিস পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। কারণ লন্ডন, সেন্ট্রাল লন্ডন প্রচন্ড প্রচন্ড এক্সপেন্সিভ। তো এই হলো। আর এখান থেকে এরকম ভিউ রয়েছে, এই যে আমাদের দেশের কথা মনে করানোর ভিউ, দেখুন সুন্দর একদম। মনেই হচ্ছে না বাইরে আছি, শুধু বাড়িগুলোর আকার দেখে মনে হচ্ছে একটু, কিন্তু বাদ বাকি মনে হচ্ছে না। ওই যে ওখানে গামছা, দেখুন গামছা। বেরোচ্ছি এখন। উপরে ছিল ঘরটা, আর এই হলো নিচটা, একদম অ্যাটিকে আমারটা, মানে একদমই উপরে। এখানে এরকম আরো রয়েছে, হলো দরজা। এদিকে একটা কিচেন রয়েছে, কিন্তু ওটা আমাদের ব্যবহারের নয়। দেখুন এই হলো চারিদিক। এখানে আপনি একজনকেও বিদেশি দেখবেন না। এই যে একজন আন্টি হাঁটছেন। এখন আমি যাচ্ছি সেই দোকানটা থেকে, যেটা বললাম একদম আমি যেখানে রয়েছি তার পাশেই পাপড়ি চাটের একটা দোকান রয়েছে। আমি রিভিউ দেখে নিয়েছি, 4.9, দারুণ। তো এখন সেটা থেকেই শুরু করব সবার আগে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো সেই দোকান, দেখুন পানিপুরি, পাপড়ি চাট, সমোসা চাট, ভেতরে বসার, আর বাইরে এরকম রয়েছে দেখুন গরম গরম জিলিপি। এখানে পানও পাওয়া যায়, দেখুন বিভিন্ন রকমের পান। চলে এসেছে, এটা হলো সমোসা চাট। এইটা মনে হয় পাপড়ি চাট। পাপড়ি চাট আমি যেরকম জানি এটা তো অন্যরকম দেখতে লাগছে, বাট ঠিক আছে দেখবো। এখনো আমি আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে পানিপুরি, সেটা আসছে। অনেক চামচ, দুটো খাবারে 3টে চামচ। যাই হোক, কোনটা আগে খাবো, এটা ট্রাই করি। যেটা পাপড়ি চাটের মতো দেখতে, কিন্তু বুঝতে পারছি মানে পাপড়ি চাটের মতো দেখতে নয় অ্যাকচুয়ালি। দারুণ। তো এটা কি করেছে, ওই আলু কাবলি, ঘুগনি একসাথে মিশিয়ে পাপড়ি চাটের যে পাপড়িগুলো, সেগুলোকে এর মধ্যে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা মনে হয় দেয়নি, আমি বেশি করে ঝাল বলেছিলাম। যাই হোক, কিন্তু দারুণ, অসাধারণ। সামোসা চাট, সামোসা চাট আমি এর আগে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ওই চাটনি, তারপর ওই পেঁয়াজ, লঙ্কা সবকিছুর মধ্যে সামোসাটাকে ভেঙে গুঁড়ো করে মেখে দেয়। এখানে দিয়েছে গোটা সামোসা, আর চারিদিকে মানে গোটা সামোসাটাকে চাটনি তারপর সবকিছুর মধ্যে ডুবিয়ে দিয়েছে। তো যে কি করলো, দারুণ। যদি কাঁচা লঙ্কা পেতাম তো অসাধারণ। চলে এসেছে পানিপুরি, এটা হলো পুরি, এই হলো পানি। খেয়ে দেখবো কিরকম। ব্যাপারটা হচ্ছে যখন পানিপুরি, গোলগাপ্পা এগুলোর সময় আসে, এগুলো যখন আমি খাই, একমাত্র যদি এগুলো দই দেওয়া না হয় ভেতরে, মানে এরকম নর্মাল ভেতরে আলু বা মটর যাই আছে তার সাথে জল, আমাদের ফুচকার মতো কিচ্ছু হয় না। মানে যাই হয়ে যাক, পানিপুরি হয়ে যাক, গোলগাপ্পা হয়ে যাক, বা আরো যা যা কি বলে আমি জানি না, ফুচকা হলো বেস্ট। তো ওই জন্য আমি এগুলোতে অত আশা রাখি না, যেহেতু আমি ফুচকা খেয়ে অভ্যস্ত ছোট থেকে। তো
এইটা আমার কাছে চটপটা সুন্দর টক ঝাল হলেই হলো, তো দেখা যাক কিরকম হয়। এখানে আমি জল দিচ্ছি, জলটা তেঁতুল জল নয়, এটা ঘন তেঁতুল, তার সাথে আম, মানে কাঁচা আমের একটা ফ্লেভার, আর একটা কিরকম একটা গন্ধ গন্ধ, মানে ওই সেন্টের একটা কিছু। যাই হোক, বাকি দুটোর তুলনায় এটা আমার ভালো লাগলো না, খেয়ে নেবো। এমনি ভালো, কিন্তু শুধু টক আছে আর কোনো স্বাদ নেই, শুধু টক আর প্রচন্ড ঠান্ডা জলটা। তো ঠান্ডায় তো অর্ধেক স্বাদ মেরেই দিচ্ছে, আর তার মধ্যে যেটুকু পাচ্ছি শুধু টক। যাই হোক, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার দেখবো নেক্সট কি করা যায়। চাট খাওয়া শেষ, আরো কিছু তো খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বর্তমানে পেটের জায়গার অভাব বেশ অনুভব করছি। আর এখন একটু হাঁটছি, ওয়েদারটা হঠাৎ করে বেশ ভালো। এই মুহূর্তে এখন 22 ডিগ্রি টেম্পারেচার। আজকে 2 তারিখ বুধবার, 3-4 দিন আগে, মানে এই ঠিক তার আগের উইকেন্ডটাতে এখানে 40 ডিগ্রি ছিল। গতকালও এখানে ওরকমই ছিল, 36 to 38 এরকম ছিল। যাই হোক, পেছনে দেখতেই পাচ্ছেন আমার। এবার আমি চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো চারিদিক। আজকে বেশ ফাঁকা রাস্তাঘাট, কেন জানি না, হয়তো উইকডেজ বলে হতে পারে। কোনো লোকজনই দেখছি না। রাস্তার ধারে ধারে এরকম হট জলেবি, পাকোড়া, সামোসা, আর এরকম লাস্সির দোকান, কুলফি। তারপরে এটা হলো এখানকার একটা বাস স্টপ বা কার পার্ক। আর এটা হলো একমাত্র এলাকা আমার মনে হয় যেখানে আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটিদের এরকম অ্যাডভার্টাইজ দেখা যায়। তাছাড়া আমি মেন মানে সিটির মাঝ বরাবর তো কোথাও দেখিনি। যে এখানে বিশাল বড় বড় পোস্টার, যে এখানে চুড়িদারের দোকান দেখুন, আরো এটা চুড়িদার নয়, লেহেঙ্গা, চুড়িদার কি ওয়েডিং ওয়্যার যেগুলো হয় দেখুন। একদম আমাদের মোমো, আরো সব চিকেন 65, অমলেট সব পাওয়া যাচ্ছে। পানিপুরি, দহিপুরি, এরকম ফ্রুটের জায়গা, লোকজন ওয়েট করছে খাবে বলে। আরে বাপরে, ইস আমার পেটে জায়গা নেই। পিয়াজি, পিয়াজি রীতিমতো বাঙালি আলুর চপ টাইপের বিক্রি হচ্ছে দেখলাম। শেরওয়ানি ক্লোজড, কিন্তু ভেতরে লোক আছে বলছে ক্লোজড, জানি না। তারপরে হ্যাঁ, পুরো মানে এটা দেখে আপনারা বলুন আমাকে কমেন্ট বক্সে, মনে হচ্ছে আমি এখন লন্ডনে আছি। এই দেখুন, সাইকেলের দোকান, দেখুন। সব থেকে বেশি লোভ এইটা দেখে লাগছে, পিয়াজি। এইদিকে দেখুন সব সালোয়ার, তারপরে ছেলেদের যে শেরওয়ানি বা পাঞ্জাবি যে ওয়্যারগুলো থাকে সেইগুলোর সব দোকান পরপর। এই একটা, এইগুলোও তাই হবে বন্ধ। এইখানে আরেকটা এরকম পরপর সব এইগুলোরই দোকান। এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে এই পাশে একটা, ওই পাশটা ভিড় বেশি বলে আমি এদিক থেকে হাঁটছি। আর অনেক দোকান দেখছি এখন বন্ধ, লোকজনের ভিড় দেখুন এখানে। এইখানটা থেকে আমি আসছিলাম, এখানে একটা আমের দোকান আছে, এই যে ঝুড়িতে ঝুড়িতে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে। আর এখানে সবাই পাঞ্জাবিতেই কথা বলছে, দেখুন সালোয়ার স্যুট কিনছেন। এইখানে একটা জায়গায় আখের রস পাওয়া যাচ্ছে, যেটা আমি কোথাও দেখিনি। তো এটা খাওয়া যাক, জলের জন্য তো পেটে জায়গা আছেই, দেখি। তো এই সুগার কেন জুস 4 পাউন্ড করে এখানে। তাছাড়াও মোমো রয়েছে। आइस नहीं, आइस छोड़ के लेमन थोड़ा सा, हाँ ब्लैक सॉल्ट दे दीजिएगा। এই যে এখানে বানাচ্ছে মেশিনে।
চলে এসেছে আখের রস, দারুণ। আমাদের মিষ্টি, গোলাপ জামুন, সোনপাপড়ি, রসগোল্লা সব রকম আছে। সামনে এটা একটা মন্দির, দেখুন ওপরে ওই ওম লেখা একটা ফ্ল্যাগ উড়ছে, বেশ বড় মন্দির। বন্ধ মনে হয় এখন। এক্ষুনি আমি জাস্ট আখের রসটা খাচ্ছিলাম, খেতে খেতে আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছিলাম। তারপর একটা পয়েন্টে ফোনটা বন্ধ করলাম চিৎকার চেঁচামেচি শুনে। তো রাস্তার মধ্যে বিশাল একটা মারপিট হলো, পুরো মাঝ রাস্তায় আর কি, মেন রাস্তায় গাড়ি থামিয়ে। কি হয়েছিল, একজন সাইকেল নিয়ে যাচ্ছিল আর আরেকজন গাড়ি নিয়ে আসছিল। তো সাইকেলটা একটু বেকায়দায় ঢুকে গেছে, তো গাড়ির মধ্যে একটু লেগেছে। তো লাগার পরে যে গাড়ির ছিল সে রেগে গিয়ে ওকে কিছু একটা বলেছে, আর অন্যজন আঙুল টাঙুল দেখিয়ে আরো কিছু একটা বলেছেন। সে নেমে দুজনকে বিশাল মারধর করছে। তারপরে চারিপাশ থেকে লোকজন আসলো, এসে তারপরে ঠিক করলো। পুরো পাঞ্জাবিতে আর কি কথা বলছে, চিৎকার করছে, মারধর করছে, ওই যেটা আমাদের ওখানে দেখা যায় আর কি। ভাবছিলাম ভিডিও করব, তারপর ওনাদের মানে বেশ বড় সড়ো আর কি চেহারা, তো ওরকম ভয়ঙ্কর রেগে রয়েছে। নমস্কার, আবার আমরা একটা ভিডিও থেকে আরেকবার লাভ দিয়ে আরেকটা ভিডিও চলে আসলাম। আর এই মুহূর্তে আমি রয়েছি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসেছি, কারণ আমার কাছে যে একটা লাগেজ ছিল সেটাকে এখানে রেখে ভাবলাম বাকি দিনটা ঘোরা যাক। তো এয়ারপোর্টে লাগেজ রাখতে এসেছি, মানে এখানেই ঘুরতে আসিনি, এটা আমার শেষ ডেস্টিনেশন নয়, আরো কোথাও যাব। কোথায় যাব সেটা এখন বলবো না। তো এই মুহূর্তে এটা হলো এয়ারপোর্টের উপরে ছিল লাগেজের একটা স্টোর মতো ছিল, সেখানে পয়সা দিয়ে রাখতে হয়। 15 পাউন্ড নেয়, 24 ঘন্টার জন্য রাখা যায়, পার লাগেজ 15 পাউন্ড করে। তো এখন আমি যাচ্ছি মেট্রো ধরতে। এটা ঠিক এয়ারপোর্টের নিচেই আন্ডারগ্রাউন্ড রয়েছে, যেখান থেকে মেট্রো ধরা যায়। আর মেট্রো ধরে যাব হলো লন্ডনের যে সেন্ট্রাল এরিয়াটা সেখানে। এখন বাজে প্রায় 12টা। তো ভাবছি সোহোর দিকে যাব। সোহো বলে একটা এলাকা আছে এখানে, আপনাদের এখন চারপাশটা দেখাচ্ছি। দেখুন জনসংখ্যাহীন স্টেশন। তো এক্ষুনি আমি কথা বলতে বলতে ঠিক ওই দিক থেকেই আসলাম, আর এখান থেকে চেকিং করে ঢুকলাম। এখানে আলাদা করে কোনো টিকিট কিনতে হয় না, আপনারা জিপে, ভিসা মানে ডাইরেক্ট ক্রেডিট কার্ড দিয়েও পে করা যায়। আমি ডাইরেক্ট কার্ড দিয়েই পে করলাম। আর এই হলো একটা ফাঁকা পুরো আন্ডারগ্রাউন্ড এখানের। মেট্রো যেটা ধরবো আজকে মানে এই মুহূর্তে, সেটা হলো 10 মিনিট পর আসবে। দুজন মানুষ দেখা গেছে, ওইদিকে আরো 2-3 জন বসে আছে লাগেজ নিয়ে। যাই হোক, এই হলো টার্মিনাল 4। এটা এসে গেছে মেট্রো, চলে এসেছি সেন্ট্রাল লন্ডন। আর যখন মেট্রোতে উঠেছিলাম তখন বেজেছিল 12টা 23, আর মেট্রো থেকে নামলাম ঠিক 1টা 23-এ, মানে পুরো 1 ঘন্টার একটা লম্বা মেট্রো ছিল। এই হলো আমার চারিদিক, এখন দাঁড়িয়ে আছি এখানে, পার হব ওই পারে। আজকের ওয়েদার বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর চারিদিকে ঝলমলে রোদ। সবার আগে যেটা করব ঘোরার আগে সেটা হচ্ছে কিছু খাবো, কারণ সকাল থেকে এখন প্রায় 1:30টার দিকে বাসতে যায়, কিছুই খাওয়া হয়নি। এখানে কোথাও একটা ভালো দেখে বিরিয়ানি ট্রাই করব। এখানে প্রচুর দোকান আছে, দেখি কোনটা বেস্ট পাওয়া যায়, একটু খুঁজে নিই আগে। এখন হাঁটছি এইরকম একটা জায়গা দিয়ে, ভীষণ সুন্দর। দেখুন প্রাইডের ফ্ল্যাগ লাগানো এখানে। আর আমি বিরিয়ানি খাওয়ার জন্য বেছে নিয়েছি এই দোকানটা, বিকেসি বিরিয়ানি কেবাব চায়। তো বেশ ভালো রিভিউ অনলাইনে, দেখা যাক কিরকম হয়। চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে জোরে জোরে কথা বলতে পারবো না, কারণ বেশ শান্ত শিষ্ট পরিবেশ, চারিদিকে লোকজন বসে নিজের মতো খাচ্ছেন। এই হলো মেনু, এখানে রয়েছে বিরিয়ানি সেকশন, এগুলো সব দম বিরিয়ানি। ভাবছি নেব মশলা ছাঁচ, আর বাকি এরকম। তো আমি অর্ডার করেছি ল্যাম্ব বিরিয়ানি, মশলা ছাঁচ আর একটা চিকেন কাটলেট। তো দেখা যাক কীরকম হয়, কোয়ান্টিটি আমি জানি না, আশা করি ঠিকঠাকই আসবে, মানে বেশি না আসলেই হলো, কম আসলে ঠিক আছে, অসুবিধা নেই। তো খাবারটা আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হবে।
আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন মানে সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করি, মানে বেশিরভাগই পিক পকেটিং এইসব। থ্যাংক ইউ। আমার ছাস চলে এসেছে, দেখাই আপনাদেরকে। এটা হলো ছাস, মানে ওই বাটার মিল্ক যেটাকে বলা যায়, লাস্সি বলা যেতে পারে। লাস্সিটাকে একটু ভালো করে মশলা টশলা দিয়ে করেছে, বেশ সুন্দর সাইজ, একদম ছোট্ট, বেশি বড় না। দারুণ লাস্সি, লাস্সিটাকে হালকা করে করেছে, মানে খুব ঘন নয় এটা। আর সেটার মধ্যে মিন্ট লিভস আর জিরে, মানে জিরে রোস্ট করে গুঁড়ো করে যেটা হয় ওটা দিয়ে এটাকে পুরো আর কি গুলেছে। দারুণ লাগছে খেতে। যেটা বলবো করছিলাম, এইখানে রাস্তার মধ্যে যখন আমি ভিডিওগুলো করছি, নিজেকে তুলছি বা চারিদিকটা দেখাচ্ছি, আমার ভীষণ ভয় লাগছে। কারণ এখানে আসার আগে আমি, মানে শুধু এখানে আসার আগে না, নর্মালিও যখন সোশ্যাল মিডিয়া খুলি দেখতে থাকি, প্যারিসে তারপরে এইসব শহরগুলোতে প্রচণ্ড পিক পকেটিং চলে। আর এইখানে যে প্রবলেমটা হয়, ধরুন আপনি রাস্তায় ফোন নিয়ে বা কোনো ছোট ক্যামেরা নিয়ে মানে হাতটা এরম করে যাচ্ছেন, আর হট করে খুব স্পিডে বাইকে করে এসে বা সাইকেলে করে এসে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্পেশালি যখন এরকম ভিড় এলাকা থাকে। তো এখন যথেষ্ট ভিড়, ওই জন্য আমার এখানে মানে একটু অস্বস্তি হচ্ছে। আমি ফোনের দিকে তাকালে, কথা বলতে শুরু করলে আমি চারিদিক ভুলে যাই, মানে আমার আশেপাশে কি হচ্ছে আমি ওরকমভাবে বুঝতে পারি না। তো ফট করে যদি ওরকম স্পিডে কেউ এসে ফোন নিয়ে পালিয়ে যায়, আমার বিশাল মানে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু আর কি দেখে শুনে অল্প অল্প করে করতে হচ্ছে। তাও আমি মানে অবশ্যই চেষ্টা করবো যতটা আপনাদেরকে দেখানো যায়। যাই হোক, ওয়েট করছি। আগে কোনটা আসবে জানি না, কাঠিরোল না বিরিয়ানি, আশা করি কাঠিরোল, দেখা যাক। চলে এসেছে খাবার। তো এই হলো বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি। এটা বেশ অনেকটা দিয়েছে। এখানে রয়েছে রায়তা, পাঁপড়, আর এটা দেখে তো পেঁয়াজ লাগছে, কিছু একটা পিকেল টাইপের, মানে পেঁয়াজের আচার টাইপের কিছু একটা হবে। আর এই হলো কাঠি রোল, হ্যাঁ, তার সাথে সস। তো এই হলো খাবার। কাঠি রোল দিয়ে শুরু করবো। দারুণ খেতে, উফ, অসাধারণ খেতে, পড়ে যাবে। এবার বিরিয়ানি, দারুণ, অসম্ভব ভালো। জীবন ধন্য, একদম সবকিছু প্রপার। কারণ অন্যান্য জায়গায় যখন বিরিয়ানি খাই তখন নয় স্পাইস লেভেল অনেক কমিয়ে দেয়, কারণ সবাই খায়, না হলে মানে কিছু না কিছু একটা গড়বড় থাকে। সেটা যেটা বিরিয়ানি বলে বিক্রি করে সেটা কখনো বিরিয়ানি হয় না, সেটাকে পোলাও বলা চলে, বা তাও না, মাঝে মধ্যে যে কি দেয় কিছুই বুঝি না। একমাত্র এইটা হলো এমন একটা শহর যেখানে আপনি যা চাইবেন, যে দেশে খাবার চাইবেন, সেটা একদম অথেন্টিক পাবেন। মানে তার মধ্যে কোনো এক্সট্রা কিছু নয় বা কোনো কিছু মিসিং নয়, কিছু নয়। হ্যাঁ, আপনাকে একটু ঠিকঠাক রেস্টুরেন্ট দেখে যেতে হবে, যেগুলো একটু রিভিউ ভালো। রিভিউ খারাপ হলেও মানে আমাদের ওখানে বাজে রেস্টুরেন্ট যেরকম হতে পারে সেরকম বাজে হবে, এমন না যে তার থেকে টেস্ট লুপ্ত হয়ে গেছে বা আমাদের মানে বিরিয়ানির যে কালচার, সেই কালচার লুপ্ত হয়ে গেছে। তো অসাধারণ খেতে, দারুণ খেতে। এবার এটাকে একটু তাড়াতাড়ি করে এনজয় করে আপনাদের সাথে আবার দেখা হবে কয়েক সেকেন্ডে। তো বিরিয়ানি খাওয়া শেষ করে এবার ফাইনালি ঘুরতে বেরিয়েছি। দারুণ খেলাম, যতটুকু যা যা পারবো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো এখন আমি যে জায়গাটায় যাচ্ছি, জায়গাটার নাম হলো নীলস ইয়ার্ড বলে। এবার আমি চারিদিকটা দেখাচ্ছি। এই হলো চারিদিকের ব্যস্ত শহর। এখন তাও একটু ফাঁকা ফাঁকাই লাগছে, কারণ এখন তো অফিস আওয়ার্সই চলছে। এটা হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আরো বেশি ভিড় হবে। হ্যারি পটার, যারা যারা হ্যারি পটারের ফ্যান,
চলে এসেছি নীলস ইয়ার্ড। থমাস নীল বলে একজন বিজনেসম্যান ছিলেন 1700 শতাব্দীতে। তাকে এই একটা ছোট্ট স্কোয়ার গিফট করা হয়েছিল। তো তিনি কি করেছিলেন, এই ছোট্ট যে স্কোয়ারটাকে বেশ সুন্দর করে ওই বাড়ি বাড়ি মতো করে ওইগুলোকে সুন্দর কালারফুল করে ওরকম একটা সুন্দর স্কোয়ার তৈরি করেছিলেন, যাতে লোকজন যখন লন্ডনে আসবে তখন এই জায়গাটাকে যাতে সব থেকে আলাদা দেখতে লাগে, সেই জন্য। তো সত্যি খুব আলাদা দেখতে। আমি বললাম না, এটাকে লন্ডনের সব থেকে সুন্দর একটা স্কোয়ারের মধ্যে ধরা হয়। কি দারুণ সুন্দর জায়গাটা। আর এখানে লোকজন বেশ ফ্রেন্ডলি, কাউকে ফটো তুলতে বললে সুন্দর করে তুলে দিচ্ছে, তার পরিবর্তে আপনাকেও তুলে দিতে হবে। বেশ ভালো। এখানে প্রচুর ক্যাফে রয়েছে, ছোট ছোট আইসক্রিমের দোকান, খাওয়ার জায়গা এরকম প্রচুর রয়েছে। এটা ছোট্ট একটা স্কোয়ার এখানে। আর এখন এই জায়গাটাকে, নীলস ইয়ার্ডকে ইনস্টাগ্রামেবল বলে ধরা হয়। ইনস্টাগ্রামেবল মানে ধরুন ইনস্টাগ্রামের ওই সুন্দর সুন্দর ছবি তোলার জন্য লোকজন এখানে আসে, যারা এখানে ঘুরতে আসে। এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। তো আমি ওই সোজা হেঁটে আসছিলাম। দেখুন এখানে একটা দারুণ সুন্দর, এটা একটা রেস্টুরেন্টই হবে, সুন্দর মিষ্টি দেখতে, ফুল দিয়ে সাজানো। এখানকার পায়রারাও ওড়ে না, তারাও হাঁটাচলা করে রীতিমতো। তো এই মুহূর্তে আমি দেখলাম স্যার জন সোয়ানস মিউজিয়াম। উনি মারা গেছিলেন 1837 সালে, মানে অনেক পুরনো দিনের কথা আমি বলছি। উনি ছিলেন যিনি, আপনারা যদি ব্যাংক অফ ইংল্যান্ডের নাম জেনে থাকেন, উনি ওই ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু উনি নিজে ডিজাইন করেছিলেন। তাছাড়া উনি ছিলেন আর্ট কালেক্টর। তারপরে বিভিন্ন দেশ থেকে, যেসব দেশ উনি ঘুরেছেন ওনার জীবনে, সেখান থেকে উনি প্রচুর ছোট ছোট মূর্তি, তারপরে পেন্টিং, এগুলো প্রচুর কালেক্ট করেছিলেন। তো এই মুহূর্তে আমি দেখে আসলাম ওনার বাড়ি, ওনার অরিজিনাল বাড়ি। এই বাড়ির ভেতর কোনো রেনোভেশন নেই, কিচ্ছু নেই। উনি যেরকম থাকতেন এবং যেরকম ছেড়ে গিয়েছিলেন, মানে 1800 সালে এই বাড়িগুলো তৈরি হয়েছিল, 1700 সালে। তারপরে উনি 3টে পরপর অ্যাপার্টমেন্ট কেনেন। এইটা হলো মিউজিয়ামটা, এই মাঝখানটা যেটা মিউজিয়াম লেখা, সেটাই শুধু মিউজিয়াম নয়, এই 3টে পরপর বাড়ি, 12, 13 আর 14। এটা উনি এই যে পার্টটুকু, এইটুকু উনি কিনেছিলেন 1807 সালে। তার কিছু বছর পর এই পার্টটুকু, তার কিছু বছর পর এইটুকু, মানে এটা 3টে বাড়ি ছিল। বর্তমানে উনি কেনার পরে সেটাকে ভেঙে এটাকে এক করে দিয়েছে। এবার যখন আপনারা ভেতরে যাবেন, পুরো এরকম গোল 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 করে মানে ঘুরতে ঘুরতে আর কি সব দেখতে পারবেন। তো এই যে দেখছেন, এর ভিতরটা অসাধারণ দেখতে। আর এই যে মিউজিয়ামটা, এটা পুরোটা ফ্রি। তো আপনারা যদি কখনো এই জায়গাতে আসেন এবং যদি মিউজিয়াম খুব প্রিয় হয়, অবশ্যই অবশ্যই দেখবেন এটা। আর যাদের মিউজিয়াম দেখতে পছন্দ নয় স্পেশালি, তারা কিন্তু এই মিউজিয়াম অবশ্যই দেখবেন আরও, মানে তাদের জন্য আরও বেশি করে আমি রেকমেন্ড করছি। এত সুন্দর মিউজিয়াম আমি পয়সা দিয়েও কোনোদিন দেখিনি, এটা তো তাও পয়সা ছাড়াই দেখে আসলাম। এখানে আপনারা দেখবেন ওনার ঘর, ওনার বসার ঘর, শোয়ার ঘর, ব্রেকফাস্ট রুম, বই পড়ার ঘর থেকে শুরু করে উনি যে মূর্তিগুলো কালেক্ট করতেন বিভিন্ন দেশ থেকে, সেই মূর্তিগুলোকে রাখতেন যে জায়গাগুলোতে সুন্দর করে সাজিয়ে সবকিছু। ওনার ঘরের যে কাজগুলো, ঘরের ভেতরে সিলিং থেকে শুরু করে মাটি অবধি দেখবার মতো। তাছাড়াও রয়েছে এখানে পেন্টিং রুম দেখতে পারবেন আপনারা, যেখান থেকে ওনার নিজে করা পেন্টিং আর কিছু কালেক্টেড পেন্টিং সব রকম রয়েছে। সেখানে আমাদের আগ্রার কাছাকাছি একটা জায়গারও একটা পেন্টিং রয়েছে দেখলাম। দুঃখের বিষয় হলো এই মিউজিয়ামের ভেতরে ভিডিও করা যায় না, শুধু ফটো তোলা যায় ফ্ল্যাশ লাইট ছাড়া। তাই আমি আপনাদেরকে দেখাবো বলে যতটুকু পারলাম ফটোগুলো তুলে নিয়ে এসেছি। কিছু কিছু জায়গায় লাইট কম ছিল বলে কোনো রকমে ম্যানেজ করেছি। আমার ভীষণ খারাপ লাগলো যে এত সুন্দর একটা জিনিস আপনাদেরকে মানে ভিডিও না করে আমি দেখাতে পারলাম না। যাই হোক, ফটোগুলো আশা করি এনজয় করবেন, এবং যদি ভবিষ্যতে কখনো এখানে আসেন, যখনই আসবেন অবশ্যই এটা দেখতে আসবেন। চলুন দেখি এবার নেক্সট এখানে কি দেখা যায়। এত বড় শহর, অনেক অনেক কিছু রয়েছে এখানে দেখার। তো আমি যেগুলো যেগুলো সময়ের মধ্যে হয়ে যাচ্ছে কাছাকাছির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা মিউজিয়াম আমি এখানে দেখতে এসেছিলাম, তো দুর্ভাগ্যবশত সেই মিউজিয়ামটা বন্ধ। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনারা আসেন এটাও কিন্তু অবশ্যই দেখবেন। এটা আমি এক্ষুনি যে স্যার জনস মিউজিয়াম দেখলাম, সেখান থেকে মাত্র 3 মিনিট হাঁটা ডিস্টেন্সে পড়ে। তো এই হলো মিউজিয়ামটার নাম, হান্টেরিয়ান মিউজিয়াম। এটাকে বলা হয় আর্ট অ্যান্ড সায়েন্স অফ সার্জারি। আর এইটা হলো স্পেশালি যারা মেডিকেল ফিল্ডে খুব বেশি আগ্রহী তাদের জন্য। দেখুন
এই সবগুলো ওখানে দেখতে পারবেন। তো মেন ব্যাপার হলো এখন তো অনেক রকম সার্জারি করার জন্য মেশিন রয়ে গেছে, মানে প্রচুর কিছু রয়েছে, কিন্তু আজ থেকে বহু বছর আগে যখন সেগুলো ছিল না, তখনকার দিনে কিরম ভাবে হার্ট সার্জারি হতো, কিরম ভাবে অপারেশন হতো, সেই সবকিছু আপনারা দেখতে পারবেন এই মিউজিয়ামের ভেতরে, কি কি ব্যবহার করা হতো এইসব। আর তাছাড়াও দেখতে পারবেন এইগুলো, এই যে একটা কুমির, মানে এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু কোনো কাঠের তৈরি না, সিমেন্টের তৈরি না, এরকম তখনকার দিনে অরিজিনাল এরকম ক্রোকোডাইলের ছোট বাচ্চা, তাকে এরকম ভাবে মানে কিছু একটা মধ্যে রেখে দিয়েছে যাতে এগুলো নষ্ট না হয়। দেখুন এরকম প্রচুর কিছু আপনারা এখানে দেখতে পারবেন। দুঃখবশত আজকে এটা বন্ধ, এই যে এটা খুলবে হলো 5 তারিখ জুলাইয়ের। আর এই হলো মিউজিয়ামটা, ঠিক এরকম দেখতে। ওই মিউজিয়াম থেকে বেরিয়েই ওই দিকে ওই মিউজিয়ামটা দেখা যাচ্ছে, এখানে একটা পার্ক মতো আছে, পার্ক থেকে সোজা হেঁটে এসেই এইখানে হলো এই মিউজিয়ামের এন্ট্রান্সটা। এটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, দুঃখবশত এটা আর দেখা হলো না। তো এখন এই এরিয়াটা থেকেই হাঁটছি, বেশ ফাঁকা জায়গা এটা। একদিক থেকে ভালো, আমি ফোনটা নিজের মতো করে যত খুশি হাত উঁচু নিচু করে করতে পারবো, কোনো অসুবিধা নেই, বা মনে হবে না এই এসে কেউ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল কিনা। আপাতত এই হলো আমার চারিদিক, সুন্দর, আমার দারুণ লাগে বেশ। এরকম বিশাল বড় বড় মোটা মোটা গাছ, তার নিচে এরকম দেখুন সুন্দর এরকম বসার জায়গা, অসাধারণ লাগে দেখতে। স্পেশালি যখন গরমকাল থাকে তখন এইগুলো যেন একদম ছায়াগুলো একদম এসির মতো কাজ করে। আমি এই রাস্তা থেকে হেঁটে আসলাম, আপনাদের গাছের নিচ দেখালাম, তার পাশেই একটা দারুণ লাইব্রেরি রয়েছে। তো এর ভেতরে আমি এখন ঢুকবো না, কিন্তু আপনাদেরকে বাইরেটাই দেখাই। দেখুন কি সুন্দর। এইরকম ধরনের জিনিসপত্র আমার দারুণ লাগে, যেখানে এখন তো হ্যাঁ এটা ফার্স্ট ওয়ার্ল্ড, প্রচুর মডার্ন, কিন্তু মডার্ন হওয়া সত্ত্বেও যে এই যে মানে কাজগুলো, এই যে আর্কিটেকচার বলুন যাই বলুন, এই বিল্ডিংগুলো, এগুলোকে যে ধরে রাখা, সেইগুলোও কিন্তু একটা বিশাল দারুণ ব্যাপার। তো এখন হেঁটে হেঁটে একটা চ্যাপেল খুঁজছি আসলে, মানে একটা চার্চ মতো। এই জায়গাটা অসাধারণ, আপনাদেরকে একবার এই জায়গাটাকে দেখাই। দেখুন কি সুন্দর একটা ছোট্ট স্কোয়ার মতো রাস্তার পাশেই। তার ঠিক সামনেই রয়েছে ওল্ড স্কোয়ার। এই যে পুরো জায়গাটাই বোধহয়, ওদিকে একটা রেনোভেশনের কাজ চলছে। দারুণ, এই বিল্ডিং গুলো এত সুন্দর দেখতে, বাবারে। দেখুন এটাও একটা ওল্ড স্কোয়ার পুরোটাই। আমি এইটাতেই আসছিলাম, এই চার্চটাতে, ভিতরে গিয়ে দেখছি। তার আগে এটা ভালো করে দেখাচ্ছি। এই যে দেখছেন বিশাল বড় একটা চার্চ, এখানে চার্চকে চ্যাপেল বলে, আর এইটার নাম হলো লিঙ্কন ইনস চ্যাপেল। দেখুন ভিতরটা অসাধারণ দেখতে। আর এই যে চারিদিকটা দেখছেন, এটা একটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা শেল্টার মতো। এটার একটা সুন্দর হিস্ট্রি আছে, কিছুটা হিস্ট্রি কিছুটা গল্প, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা বইয়ের পাতাতেও খুঁজে পাওয়া যায়নি। এই যে পুরো বিল্ডিংটা, সেটা 400 বছর পুরনো, মানে আজ থেকে 400 বছর আগে এটা তৈরি হয়েছিল, এবং তারপর থেকে এটা ঠিক সেরকম ভাবেই রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো ঠিক তখনকার সময়, আজ থেকে 400 বছর বা তার একটু পরে কি হতো, এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে যাওয়া হতো এই জায়গাটাতে, যাদের মা বাবা খুব গরিব ছিল তখনকার দিনে। মানে বাচ্চা হয়েছে কিন্তু তাকে মানুষ করার মতো ক্ষমতা ছিল না, তারা এই জায়গাটা বাচ্চা ছেড়ে দিয়ে চলে যেত। আর তাছাড়া অনেক সময় হতো যে যারা আনম্যারিড কাপল থাকতো, তাদের যদি কখনো কোনো বাচ্চা হলো, তো তারাও এইখানেই ছেড়ে দিয়ে চলে যেত। দুটো কারণ থাকে, একটা ছিল হলো মানে
পরিবার আর সামাজিক মানে লজ্জার ব্যাপার। আরেকটা যেটা হতো বেশিরভাগই সেটা হচ্ছে পয়সার অভাব। একদম নবজাত শিশুদের ছেড়ে দিয়ে যাওয়া হতো, মানে তারা আশা করতো যে এইখানে কেউ না কেউ থাকবে, যে প্রিস্ট হবে, যে খুব ভালো হবে এবং তারা সেই বাচ্চাগুলোকে মানুষ করবে। কতটা মানুষ হতো বা কতটা কি মানে কি হতো তা জানা নেই, কিন্তু এখানকার যারা কাজ করতো তারা যখন সেই বাচ্চাগুলোকে পেত, তারা এখানকার হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে সেবা যত্ন যতটুকু করার করতো। এর থেকে বেশি ইনফরমেশন আমার কাছে নেই। তো এবার চার্চটা হয়তো উপরের দিকে। এবার আমি সিঁড়ি থেকে উঠবো। এই যে সিঁড়ি, এই যে চারিদিক, আমার মনে হয় এই পিছনের সিঁড়িটা থেকে উঠতে হবে। যাই হোক, উঠতে উঠতে দেখাচ্ছি। এখন উঠছি হলো উপরে চার্চের দিকে। খুব পিসফুল জায়গা, কেউ নেই এখন এখানে, মানে আপাতত কাউকে দেখছি না। ভিতরে ভিডিও করা যাবে কিনা জানিও না। কি অদ্ভুত রকম সুন্দর এটা। এইগুলো দেখুন, বসার জায়গাগুলো আলাদা। এখানটা খুলতে হয়, এরকম খুলে ভেতরে ঢুকে বসে আবার এটা দরজা বন্ধ করে দেওয়া যায়। তো এরকম ছোট ছোট খোপ 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 চারিদিকে, এদিকেও তাই। গ্লাস পেন্টিং গুলো দেখুন। তো দেখা হয়ে গেল চ্যাপেল। আর এই এরিয়াটাও কিন্তু ভীষণ সুন্দর। আর আমি হান্টেরিয়ান মিউজিয়াম দেখালাম আপনাদেরকে, যেটা বন্ধ ছিল, সেটা থেকেও মাত্র 3 থেকে 5 মিনিট, মানে কিরকম হাঁটা স্পিড তার উপরে 2-3 মিনিট এদিক ওদিক হয়ে গেছে, যেতেই পারে। তো ঠিক ওরকমই একটা ডিস্টেন্সে রয়েছে এই জায়গাটা। ভীষণ সুন্দর পিসফুল একটা স্কোয়ার, তার মাঝখানে এত সুন্দর একটা চার্চ। তো এটাও একটা রইল রেকমেন্ডেশন আপনাদের জন্য, যখনই আসবেন, যদি কখনো আসেন নিশ্চয়ই কিন্তু এগুলো দেখবেন। ওই জায়গাটা থেকে বেরিয়েই পড়ছে এরকম সুন্দর একটা বিজি জায়গা। আর এই ঠিক পাশ থেকেই একটা ওই জায়গা ছিল জল কেনার, তো সেখান থেকে একটা জল কিনে নিলাম। এই যে ছোট বোতলে জল, এইটুকু বোতলের দাম নিল 2 পাউন্ড, মানে আমাদের টাকাতে ধরুন ওই 250 টাকার কাছাকাছি। আর এই বোতলের সাইজ হলো 1/2 লিটার জল, এখানে 500 ml। দেখুন, যদিও এই কোম্পানিটা একটু দামি কোম্পানি। তো যাই হোক, ঠিক আছে, বুকে পাথর রেখে এটাই খাবো। আর সামনে সুপার মার্কেট দেখলে আরো একটু বড় দেখে কিনে নেবো। তো ফাঁকা ফাঁকা জায়গা থেকে বেরিয়ে এখন ঠিক এরকম একটা জায়গা দিয়ে হাঁটছি। এখন আরেকটা লোকেশনে যাচ্ছি, সেই জায়গাটার নাম হলো পোস্টম্যানস পার্ক। তো এখন যে রাস্তা থেকে হাঁটছি সেখানে যেতে যেতে আরেকটা বেশ সুন্দর এবং ইন্টারেস্টিং জিনিস পড়ে, তার নাম হলো গ্রে ফ্রায়ার্স চার্চ। ঠিক উচ্চারণ করেছি আমি? তো দেখাচ্ছি, আর দেখাতে দেখাতে বলছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো এই যে আপনারা এইটা দেখছেন, এটা আজ থেকে অনেক বছর আগে 1800 শতাব্দীতে এটা একটা চার্চ ছিল। এটা ছিল চার্চের ভেতরটা, এখন যেটা গাছপালায় পরিণত হয়েছে। আর এখানে লোকজন বসেছেন। এই যে এখনো এইটা রয়েছে, এটা একটা টাওয়ার ছিল যেটা এখনো রয়েছে। তো যখন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেই সময় এটা পুরো ধ্বংস হয়ে গেছিল, এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আর রিবিল্ড করা হয়নি। কি করা হয়েছে, টাওয়ারটা রেখে দেওয়া হয়েছে, যেহেতু এটা একমাত্র রয়ে গেছে। আর চারিদিকে এরকম পুরো বাগান করে দেওয়া হয়েছে ভেতরটা, চার্চের ভেতরটা। আমি ঘুরে দেখাচ্ছি। এটা এখন এখানে আর একটা বেশ সুন্দর করে বসা, রিল্যাক্স করার জায়গা। বেশ ঠান্ডা, সুন্দর ফুলের গন্ধ, দারুণ, যে বসে এখানে বসা যাবে। দেখুন, এই ভেতরে একটা কিছু আছে যেটা এখন বন্ধ, বা কোনো একটা দিক থেকে হয়তো ঢোকা যায়, কিন্তু এইটা ছিল মেন চার্চের ভিতরটা আর কি, যেটা এখন একটা সুন্দর ফুলের বাগান। আর এই হলো টাওয়ারটা। এখন কত রকম ফুল আপনারা যদি চিনতে পারেন, আমি তো জানি না এগুলোর নাম,
এই একটা সুন্দর ফুল, দারুণ গন্ধ বেরোচ্ছে এটা থেকে। এই একটা দারুণ সুন্দর ফুল, এগুলো থেকে বোধহয় আরো হবে। আর তাছাড়া এরকম ছোট ছোট রয়েছে, এইগুলো খুব সুন্দর। এখানে বোধহয় লাইট মতো লাগানো রয়েছে, আর মাঝখান থেকে গোলাপ ফুল দেখতে পাচ্ছি পিঙ্ক রঙের, এদিকেও সেরকমই। তো এই একটা দারুণ জায়গা। এরকম ছোট ছোট এখানে এরকম প্রচুর জিনিসপত্র দেখা যায়। এখানে লেখা রয়েছে, যেগুলো হয়তো যদি ভালো করে না দেখা যায় হয়তো চোখ এড়িয়ে চলে যায়। এই জায়গাটা খুব সুন্দর, দেখুন। এই সব লোকেশনগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যখনই প্ল্যান করছেন অবশ্যই এগুলো দেখবেন। তো ওইখানে ছিল ওই যেটা দেখালাম, গার্ডেন কাম চার্চ, দুটো একসাথে। রাস্তাটা পার হই এইখানটা পড়ছে এই যেটা বললাম পোস্টম্যানস পার্ক। তো এটা হলো পোস্টম্যানস পার্কের বেরোনোর দিকটা, বাইরের দিকটা, আর ঢোকার দিকটা ওই পাশে আছে, কিন্তু কোনো ব্যাপার না, এখান থেকেও ঢোকা যাবে। খুব সুন্দর একটা পার্ক এটা, মানে এমনি তো মানে চোখে দেখলে তো পার্কই, একদম নিরিবিলি, মানে এত বিজি একটা জায়গায় একটা সুন্দর নিরিবিলি সবুজ একটা পার্ক, চারিদিকে গাছ গাছ ফুল। এবার ওই দিকটা গিয়ে দেখাচ্ছি পার্কের একটা বিশেষত্ব আছে, সেই ব্যাপারটাকে এখন আমি খুঁজছি। এই হলো বেশ বড় পার্ক। তো এই পার্কের যে মেন বিশেষত্বটা সেটা হচ্ছে এই জায়গাটা। তার আগে এইটা দেখিয়ে নিই আপনাদেরকে। দেখুন কি সুন্দর, একদম ফুলে ঘেরা চারিদিকে। মাঝখানে ওইটা কোনো ফাউন্টেন না কি বুঝতে পারছি না, এখন তো যেটাই হয় এখন তো কাজ করবে না। তো এই হলো পোস্টম্যান পার্কের একটা দারুণ জায়গা, দারুণ বা দুঃখজনক বলতে পারেন। তো এই যে আপনারা এখানে যে নামগুলো দেখছেন, বিভিন্ন রকম নাম দেখছেন এখানে, যেমন এই যে পুরো চারিদিকে ভরে ভরে দেখবেন এক একজন মানুষের নাম। এনারা হলেন তারা যারা কারুর না কারুর জন্য নিঃস্বার্থ হয়ে প্রাণ দিয়েছেন। লেখা আছে ইনি ডুবে গিয়েছিলেন, পুয়ার গার্ল হু ডাইড থ্রোন হারসেলফ ইনটু দ্য কানাল। মেয়ে যে সুইসাইড করার চেষ্টা করছিল তাকে বাঁচাতে গিয়ে উনি সাঁতার না জেনেও জলে ঝাঁপিয়ে তাকে বাঁচিয়ে নিজে প্রাণ দিয়েছিলেন। এরকম বহু মানুষের এখানে নাম পাওয়া যাবে। দুঃখের বিষয় হলো এই নামগুলো শুধুমাত্র আপনারা এখানেই দেখতে পারবেন, এগুলো কিন্তু কোনো ইতিহাসের পাতায় নেই। এনাদের কেউ চেনে না, এনাদের কোনো উল্লেখ নেই কোথাও, শুধুমাত্র এইখানেই রয়েছে। বহু মানুষ যারা নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণ দিয়েছেন শুধুমাত্র অন্যজনকে বাঁচানোর জন্য। সেই অন্যজনটা তাদের নিজেদের কেউ হতে পারে, সেই অন্যজনটা অন্য কেউ হতে পারে যাদেরকে তারা কোনোদিন চেনেনি না, মানে চিনতেনি না আর কি। তো দেখুন পরপর পরপর সব প্রচুর রয়েছে এখানে। তো তাদেরই আর কি স্মৃতি এগুলো, তাদের কোনো ছবিও কোথাও নেই, কেমন দেখতে ছিল সেটাও কেউ জানে না। এখানে রয়েছে পায়রাদের মারপিট, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। খাবারের ওপর মারপিট করছিল ক্যামেরা অনের পরে, এই যে এরকম পাখা ফুলাতে ফুলাতে চলে গেল, পাখা না ডানা। আর এখন ওরটা খাচ্ছে, ও নেওয়ার চেষ্টা করছে, এই যে চলে এসছে। যাই হোক, এইটাই হলো এই পার্কের সৌন্দর্য। এটা একটা সুন্দর পার্ক যেখানে মানুষজন এসে বসবেন, রিল্যাক্স করবেন আর এইগুলোর ব্যাপারেও জানবেন। এবার আমি যাচ্ছি এই পার্কের যে এন্ট্রান্সটা, যেখান থেকে মেন ঢোকার, সেটা হচ্ছে ওই পাশটা। ঢোকার জায়গাটার পাশেও আরেকটা সুন্দর জিনিস থাকার কথা। দেখি, এই যেখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে, ভীষণ সুন্দর এই জায়গাটা, বিজি জায়গার মতো একটা পিসফুল সুন্দর সবুজ একটা জায়গা, অসাধারণ। তো এই হলো বেরোনোটা। হ্যাঁ, যেটা বলছিলাম এইটাও কিন্তু একটা দারুণ জিনিস। এখানে অনেক আগে পুলিশ পাবলিক কল পোস্ট ছিল এটা। তো এটা কি হতো আগেকার দিনে, যখন মানুষের যদি কখনো পুলিশকে দরকার ছিল বা কিছু ছিল, এটা একটা টেলিফোন বুথ ছিল, যেটা বর্তমানে মানে আর চলে না, স্বাভাবিক। তো এইটাকে এরকম খুলে এর ভেতরে টেলিফোন ছিল, যেখান থেকে এটা সাধারণ মানুষের জন্য ছিল, যারা ফ্রিতে পুলিশের সাথে যোগাযোগ করতে পারতো কোনো প্রয়োজনে। এরকম আপনি লন্ডন শহরে অনেক দেখবেন, প্রত্যেকটা এগুলো নীল কালারেরই হয়, মানে এটা ওই হালকা নীল, আকাশি নয়, হালকা নীলই, এরকম ব্রাইট নীল কালারেরই হয় এগুলো। এটা ঠিক পোস্টম্যান পার্কের পাশেই রয়েছে, এটাও খুব সুন্দর একটা দেখার মতো জিনিস। পোস্টম্যানস পার্ক থেকে বেরিয়ে এখন আমি যাব লন্ডন ব্রিজের দিকে। এত অফবিট জায়গা দেখালাম, এবার একটু টুরিস্টিক জায়গাও দেখাবো আপনাদেরকে। তো হেঁটেও যাওয়া যায়, কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি।
তো যেটা বলছিলাম ওই অবধি হেঁটেও যাওয়া যায়, হেঁটে একটু বেশি সময় লাগছে আর অনেকক্ষণ ধরে হাঁটছি একটু রেস্টেরও দরকার, তো ভাবলাম মেট্রো করেই চলে যাই। এখন সেন্ট পলস আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রয়েছে সেখানেই যাচ্ছি, মানে সেখানেই আছি আর কি। মেট্রো লাইনে লোকজনের মুখ দেখাবো না আজকে ইচ্ছা করে, তো ওখানে গিয়ে আবার দেখা হবে। মেট্রো যদি খুব ভিড় না থাকে তাহলে উঠে দেখাবো, যদি খুব ভিড় থাকে তাহলে আমি ওখানে কিছু দেখাবো না, বাকি আমি ওখানে নেমে দেখাবো। আর এখানে ফোনটাকেও খুব সাবধানে রাখতে হবে, কেউ এখানে ছিনিয়ে নিতে পারে, ছিনিয়ে নেওয়ার ভয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে হাঁটতে চলতে গিয়ে। যাই হোক, দেখছি কি করা যায়। এই হলো নামলাম সিঁড়ি দিয়ে, আরো সিঁড়ি রয়েছে এখানে। নেমে গেলাম মেট্রো থেকে। মেট্রোতে করার মতো অবস্থায় ছিলাম না, মানে দেখানোর মতো অবস্থায় ছিলাম না আপনাদেরকে। এত ভিড়, মানে একটা মেট্রো তো ছেড়েই দিতে হয়েছে, একজন মানুষেরও ওঠার জায়গা নেই সেখানে। তারপরে এখানে একটা জিনিস ভালো যে 1 মিনিট পর পর মেট্রো আছে, তো তারপরে আরেকটু ওয়েট করে পরের মেট্রোটা, মানে 1 মিনিট পরে যেটা ছিল সেটা ধরে চলে আসলাম। এই হলো আমার এখানে চারিদিক, এদিকে একটা কাজ চলছে সেই জন্য রাস্তাটা বন্ধ, আর এখানে সরু গলি করে দেওয়া হয়েছে, এখান থেকেই যাতায়াত। কোনো হোটেল বা কিছু একটা হবে, বেরোই এখান থেকে। সুন্দর সুন্দর ফুল এখানে। একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি কেউ এখানে ঘুরতে এসেছেন এবং ভিউ দেখতে চান পুরো শহরের, দারুণ একটা ভিউ। একটা আছে শার্ট বলে, যেটাতে পয়সা লাগে, বোধহয় 22 পাউন্ড করে লাগে যদি আমি ভুল না হই, বা বেশি বা একটু কম। তাছাড়াও যদি ফ্রিতে ঠিক ওরকমই সুন্দর সেম ভিউ দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন হরাইজন 22 বলে একটা রয়েছে, আরেকটা আছে লুক আউট। স্ক্রিনে নাম দেখতে পাচ্ছেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা চাইলে দুটোই যেতে পারেন। এইগুলো একদম ফ্রিতে আপনারা এরকম সুন্দর শার্টের মতো লন্ডনের ভিউ দেখবেন। এই দুটোতে যাওয়ার জন্য যেটা আপনাদের করতে হবে, আপনারা আসার অ্যাটলিস্ট 1 মাস বা 2 মাস আগে থেকে কিন্তু নিজেদের মানে ওখানে স্পট বুক করে নিতে হয়, না হলে কিন্তু এসেই পেয়ে যাবেন না। মানে রেজিস্টার করে নিলেন বা বুক করে নিলেন, যে ওয়েবসাইট খুললে যে অপশানটা পাবেন সেইটা অবশ্যই এই দুটো ট্রাই করতে পারেন। তো চলে এসছি, ওই হলো লন্ডন ব্রিজ, 2 মিনিট হেঁটেই। আর ঠিক লন্ডন ব্রিজ যাওয়ার পথে এই পারে পড়ছে এই মনুমেন্টটা, এটাকে বলা হয় মনুমেন্ট টু গ্রেট ফায়ার অফ লন্ডন। 1666 এই এলাকাটাতে আগুন ধরেছিল, 3 দিন ধরে পুরো আগুন ধরেছিল। যখন সেই আগুনটা লাগে 13,000 বাড়ি ধ্বংস হয়েছিল আর 87টা চার্চ। সেইটাকেই আর কি মনে রাখার স্মৃতি বলতে পারেন এই মনুমেন্ট। কোথায় গেল? এই মনুমেন্টটা এখানে তৈরি হয়েছিল বোধহয় 1671 সালে। তো ওই পারে যেতে হয়, ওই পারটা বেশ ভিড়, তাই গেলাম না, দূর থেকে আপনাদেরকে দেখালাম। চলে এসেছি লন্ডন ব্রিজের কাছে, দেখাচ্ছি। চলে এসেছি লন্ডন ব্রিজের ওপরে, আমার পাশেই রয়েছে থেমস নদী, এই যে সুন্দর একদম চারিদিক। আর আমি তখন যে বলছিলাম ভিউ পয়েন্ট, এটা হলো শার্ড, এইখানে ভিউ পয়েন্ট রয়েছে। এটা একটা হোটেল বলতে পারেন, এখানে অনেক রকম ইভেন্ট হয় আর এটার জন্য পয়সা লাগে। তো আমি অনেক দিন আগে দেখেছিলাম তখন 22 পাউন্ড ছিল, এখন হয়তো বেড়েছে হতে পারে। ওই যে ব্রিজ, আর এই যে ছোট্ট মতো এটা হলো টাওয়ার ব্রিজ, এখান থেকেই দেখা যাচ্ছে। টাওয়ার ব্রিজের পাশেই একটা জায়গা আছে যেটাকে টাওয়ার অফ লন্ডন বলে, যে এখানে রয়েছে কোহিনূর। নদীর ধারে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এবারে এখান থেকে চলে যাব এয়ারপোর্টের দিকে যাব। কোথায় যাচ্ছি সেটা এখনো সাসপেন্স। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আরেকটু হাওয়া খাবো, খেয়ে তারপর আবার এখান থেকে শুরু করব। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর আজকের লন্ডন কেমন ঘুরলেন অবশ্যই কিন্তু জানাবেন, কেমন লাগলো জায়গাগুলো অবশ্যই জানাবেন। যেগুলো আমি দেখালাম সেগুলো যদি আপনাদের জন্য নতুন হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলেও জানতে চাইবো আপনাদের কিরকম লাগলো। চলে এসেছি হিথ্রো টার্মিনাল 4, যেখান থেকে শুরু করেছিলাম আজকে সকালে আর কি। এই সেই জায়গাটা যেখানে একটাও লোক ছিল না যখন এখান থেকে যাচ্ছিলাম শহরের দিকে। তো এবারে আগে গিয়ে ব্যাগ নেব, ব্যাগ নিয়ে একেবারে এয়ারপোর্টের ভেতরে ঢুকে সিকিউরিটি করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ডাইরেক্ট লন্ডন ব্রিজ থেকে চলে এসেছি একটা প্লেনের ভিতরে, এই যে প্লেন। তো ব্যাপার হলো আমার এই টোটাল জার্নিটা ছিল 18 ঘন্টার। এই যে ফ্লাইটটা সেটা হলো 6 ঘন্টা, তারপরে 2 ঘন্টা জেদ্দাতে ছিল,
ওয়েটিং, তারপর ওখান থেকে আবার 10 ঘন্টার আরেকটা ফ্লাইট ছিল। তো সেকেন্ড যে ফ্লাইটটা সেটা ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে গিয়ে এখন পুরো টোটাল জার্নিটা হয়ে গেছে 23 ঘন্টার 18 ঘন্টা থেকে। তো মানে বিশাল একটা জার্নি হতে চলেছে। যাই হোক, বেশ ভালো একটা ফ্লাইট। একদম পিছনে পেয়েছি সিট, এইদিকেই ঢোকার দরজাটা রয়েছে আর সামনেটা দেখাচ্ছি আমি। এইটা হলো সামনেটা। এই যে জায়গাটায় বসেছি এই জায়গাটা বেশ ছোট, এই যে মানে বাকিগুলোর মতো নয়। আর ওইটা তার পাশে ওইটা, আবার ওইদিকে আরো আছে আর ওইদিকেও আরো রয়েছে। ভীষণ টায়ার্ড আমি। একদিক থেকে ভালো এইখানে পেছনে দেওয়াল, তো এই সিটটা যতটা পেছনে করা যাবে আমি করতে পারবো, কেউ পিছন থেকে ঠেলা দেবে না বা ভাবতে হবে না কতটা করব কি করব না। পুরো ফ্লাইটের জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, ঘুমানোর চেষ্টা করব, খুব ইম্পর্টেন্ট। আশা করি লেগ স্পেস ভালোই আছে, সব কিছু ভালোই আছে, সিটটাও বেশ কমফোর্টেবল। তো দেখা যাক, খাবার দাবার যা দেবে শেয়ার করব। এখন একটু বসে থাকবো যতক্ষণ না ফ্লাইট ছাড়ছে, ছাড়ার পরেও আমার কোনো কাজ নেই, বসেই থাকবো। ফ্লাইট চালু হয়ে গেছে, বেশ সুন্দর ব্যাগে করে কিছু জিনিস দিয়ে গেল। এরকম ব্যাগটা খুললাম আমি, এই যে এরকম একটা ছোট্ট ব্যাগ, ব্যাগের মধ্যে থেকে বেরোলো এইটা, এটা হলো চোখে দিয়ে ঘুমানোর জন্য। ডেন্টাল কিট রয়েছে, ব্রাশ, তারপরে মাজন, সব কিছু। এইটা হলো কানে দেওয়ার যাতে আওয়াজ কম লাগে, আরো কিছু রয়েছে। আর রয়েছে একটা বিশাল লম্বা মোজা পায়ে পড়ার, সুন্দর কাজ করা। আবার চলে আসলাম, খাবার এসেছে। এবার একটু অদ্ভুত খাবার এসেছে, আমি বুঝতে পারছি না এটাই মেন খাবার নাকি এটা প্রি স্ন্যাক। তো প্রথম হলো চকোচিপ কুকি, না সরি মিল্ক চকলেট কুকি, আর ফ্ল্যাট ব্রেড এসছে চিজ দিয়ে আর কিছু একটা দিয়ে। What do you have? I have apple, orange, and pineapple, and tea or coffee. Maybe pineapple. Nice. Thank you. চাইটা এরকম দেখতে। Orange, apple, pineapple, tea, coffee. এটা খেতে ভেতরে অনেকটা চিজ রয়েছে আর নর্মাল ব্রেড। হ্যালো, আবার একটু আগে যে ভিডিওটা করলাম তখন বেজেছিল 11:30, এখন বাজে 2:40, মানে এখন মাঝরাত। আর এখন দিয়ে গেছে ব্রেকফাস্ট, মাথা কাজ করছে। ক্রাম্বলড এগ, ফল, একটা ক্রসন আর আরো কিছু একটা রয়েছে, বুঝতে পারছি না কি, দেখাচ্ছি। তো এই হলো খাওয়ার। সসেজ আছে মাঝখানে, এটা কি আমি জানি না। তার পাশে স্ক্রাম্বলড এগ, এটা একটা ডেজার্ট যেটা নারকেল দিয়ে করেছে, আর ফল আর ক্রসন, আর এখানে অরেঞ্জ জুস, আর এখানে জ্যাম। দুটো ডিম ছিল, ডেজার্টটা মিষ্টি দই, তার উপরে নারকেল শুকনো শুকনো। এটা হলো ফ্লাইট নাম্বার 2 জেডাহ থেকে। আমার সিট পড়েছে 65B, আর এখন সময় হলো 12:40। এর আগের ফ্লাইটটা এখানে নেমেছিল সকাল 6:20-তে। এই ফ্লাইটটা বেশ ভিড়, আগেরটা অতটা ভিড় হয়তো ছিল না। দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, ওয়াচ। এখানে দেখলাম এই যে বেঙ্গলি মুভিরও অপশন রয়েছে।
ছবিগুলো রয়েছে। বগলা মামা, কেউ দেখেছেন এটা? খাবার এসে গেছে। তো খাবারের অপশন ছিল চিকেন বিরিয়ানি, চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর আমি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। তার সাথে কিছু একটা ডেজার্ট রয়েছে, ব্রেড রয়েছে আর স্যালাড। এখানে সস, চিলি সস আর বাটার। বিরিয়ানিটা দারুণ খেতে। প্রথম কথা অবাক ব্যাপার হলো ফ্লাইটে বিরিয়ানি দিচ্ছে, আর আরও অবাক হলো এত ভালো খেতে। একদম খুব প্লেন, মাংসের একটা দারুণ ফ্লেভার আছে, ভাতটাও প্লেন। চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে চা, আর আমি নিয়েছি চা। এই যে এরকম দেখতে, খুব একটা বোঝা যাচ্ছে না কারণ এখানে আলু নেই। টমেটো আর চিজ দিয়ে আর বেসন দিয়ে দিচ্ছে। ফাইনালি ফ্লাইটের জার্নি শেষ হলো। 18 ঘন্টার জায়গায় 23 ঘন্টা। খুবই খুবই ক্লান্তিকর জার্নি ছিল। যাই হোক, এই হলো আমার চারিপাশ এখন। তো এখন এখান থেকে যে অ্যাকোমোডেশন বুক করেছি সেখানে যাব। আরেকটা মজার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি এটিএম থেকে জীবনে প্রথমবার 1 মিলিয়ন রুপিয়া তুললাম। তো বেসিক্যালি এখানের 1 মিলিয়ন হলো আমাদের ইন্ডিয়ান টাকায় 6000 টাকা। জীবনে কোনোদিন এটিএম থেকে 1 মিলিয়ন টাকা তুলবো তো ভাবিনি। খুব অদ্ভুত একটা অনুভূতি, মানে একটা বিশাল বিশাল ব্যাপার। যাই হোক, তো হ্যাঁ, ভীষণ টায়ার্ড। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে একটা নতুন জার্নি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।